আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধ, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যায়। গণভোটের পর এবার জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট। রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু জামায়াত আমিরের। ওবায়দুল কাদের ও সাদ্দাম সহ 7 জনের বিরুদ্ধে আইওর কাছে দেওয়া হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন। নতুন চাকরিতে যোগ দিলেন সদ্য সাবেক প্রেস সচিব। আল আকসা মসজিদে হাজার হাজার মুসল্লির তারাবি আদায়। বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বেলা 11টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি পারিজাত ফুলের চারা রোপণ করেন। এরপর নবনির্বাচিত মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে মোনাজাত করা হয়। এরপর দুপুর 12:30টার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী পরিষদের সদস্যরা সচিবালয়ে প্রবেশ করেন। সচিবালয়ের 5 নম্বর গেট দিয়ে 2টা প্রোটোকলের গাড়ি সহ তিনি প্রবেশ করেন। আজ সচিবালয়ে নতুন মন্ত্রী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী। এর আগে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি গণভোটের ফল বাতিল চেয়ে 17 ফেব্রুয়ারি হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। ঢাকা 15 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরদিন রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু করলেন জামায়াত ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বুধবার ফজরের পর মিরপুরের মণিপুরে বাইতুন নূর মসজিদের সামনে থেকেই এই পরিচ্ছন্নতার কাজ শুরু করেন তিনি। বেশ কিছুক্ষণ রাস্তার ময়লা নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন জামায়াত আমির। এ সময় তার সঙ্গে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সাংবাদিকদের জামায়াত আমির বলেন, আমরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছি। আমরা সংসদে ভালো কিছু করতে চাই আর সংস্কারের মাধ্যমে সমাজের ময়লা দূর করতে চাই। রাস্তা, ড্রেনের ময়লা আবর্জনা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনাও আমরা দূর করতে চাই। তিনি বলেন, আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হলে প্রথম দিনের কাজ শুরু করব রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে। সেই কথা রাখতে এসেছি। এই পরিচ্ছন্ন অভিযানের মাধ্যমে এলাকাবাসী ও দেশবাসীকে বার্তা দিতে চাই যে আমরা এমন একটা সমাজ গড়ব যেখানে পরিবেশের পাশাপাশি এবং মনটাও সুন্দর থাকবে। জামায়াত আমির বলেন, এই কাজ আমি শুরু করলাম। আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে এসে রাস্তা ঝাড়ু দিব, আর ঢাকার বাইরে যেখানে যাব সেখানেই সহকর্মীদের নিয়ে একই কাজ করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, বিএনপির সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাইকে অপমানের শামিল। কারণ জুলাই না এলে তারেক রহমান যেমন প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও বিরোধী দলীয় নেতা হতে পারতাম না।
জুলাই বিপ্লবের সময় হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া শরীফ ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। বুধবার ট্রাইব্যুনাল 2-এ এই আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি বলেন, শরীফ ওসমান হাদি আসামিদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। তিনি শহীদ হওয়ায় মামলার আইও দেওয়া তার জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই বিষয়ে শুনানি হবে। সদ্য সাবেক হওয়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নতুন চাকরিতে যোগদান করেছেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানান। ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমি দ্য ডেইলি ওয়াদা নামের একটি পত্রিকার সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করি। দেশের নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একথা জানানো হয়। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজও। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। পরে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শফিকুল। জেরুজালেমে আল আকসা মসজিদে পবিত্র রমজান মাসের প্রথম তারাবির নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় অনেকে বাইরে নামাজ আদায় করেন। নামাজি ইমামতি করেন শেখ ইউসুফ আবু স্নেহিনা। এ সময় মসজিদ প্রাঙ্গণে অবস্থান নেয় ইসরায়েলি পুলিশ। অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা যায় নামাজের সময় মুসল্লিদের মধ্যে চলাফেরা করছেন তারা। আগের দিন জেরুজালেম ও ফিলিস্তিন অঞ্চলের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেন ঘোষণা দেন, বুধবার পবিত্র রমজান মাসের প্রথম দিন হবে। অধিকৃত পূর্ব জেরুজালেমে, বিশেষ করে ওল্ড সিটি এবং আল আকসা প্রাঙ্গণে সম্প্রতি উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ধর্মীয় ব্যক্তিত্ব এবং কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও অস্থায়ী নিষেধাজ্ঞা সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। জেরুজালেম গভর্নরেটের উদ্ধৃত পরিসংখ্যান অনুসারে 2026 সালের শুরু থেকে ফিলিস্তিনিদের আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে 250টিরও বেশি আদেশ জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ইসরায়েলি পুলিশ আল আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল আব্বাসীকে গ্রেপ্তার করে। বাংলাদেশের সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভারতের নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেছেন তিনি। মঙ্গলবার নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, যেখানে বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে, সেখানে ভারতের নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বাংলাদেশে নির্বাচনের সময় ব্যাপক সহিংসতার আশঙ্কা করা হলেও তা ভুল প্রমাণিত হয়েছে বলে দাবি করেন মমতা। ভারতের কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওদের শেখা উচিত। গত কয়েকদিন আগেই বাংলাদেশে নির্বাচন হলো, সবাই ভেবেছিলেন সহিংসতা হবে, কিন্তু দেখুন ওরা কত শান্তিপূর্ণ উপায়ে ভোট করেছে। আর ভারতে যা হচ্ছে তা লজ্জাজনক। নির্বাচন কমিশন এখন তুঘলকি কমিশন হয়ে দাঁড়িয়েছে। কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বলেন, গণতন্ত্রকে গুড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে। রাজতন্ত্র বা তুগলকি আমলেও এমনটা দেখা যায়নি। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে লাখ লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেক যোগ্য ভোটারও আছেন। চূড়ান্ত ভোটার তালিকা থেকেও অনেকের নাম বাদ দেওয়া হতে পারে। এটা জোটচুরি। বিজেপিকে সুবিধা করে দিতেই ভোটার তালিকায় এই কারচুপি করা হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।